সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আটোয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের পড়ালেখার গতি নিশ্চয়ই খুব ভালো চলছে। আমিও ভালো আছি। এই করোনার মধ্যে তোমাদেরকে অধিক সময় ঘরে কাটাতে হচ্ছে, তাতে তোমাদের নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। আর সেই কষ্টটাকে একটু লাঘব করার জন্য এবং তোমাদের পড়ালেখার গতিটিকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি আমি স্মৃতিরানী সেন, সহকারী শিক্ষক, বালিয়া লক্ষ্মীথান উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পড়ালেখা নিয়ে আসি। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় বইটির সমাস অধ্যায়ের যে বিষয়গুলো সম্পর্কে জেনেছি সেটা হচ্ছে সমাস কী, সমাসের প্রকারভেদ, দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আর আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় বইয়ের সমাস অধ্যায়ের তৎপুরুষ সমাস নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তৎপুরুষ সমাস সম্পর্কে জানতে হলে প্রথমেই জানতে হবে যে তৎপুরুষ সমাসে কি ব্যবহার হয় এবং কোন পদ প্রাধান্য পেয়ে থাকে। তোমরা সবসময় মনে রাখবা যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বিভক্তি লোপ পাবে। কি লোপ পাবে? বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। কি বললাম আমি শিক্ষার্থী বন্ধুরা? বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। অর্থাৎ যে সমাসে পূর্বপদটিতে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই তৎপুরুষ সমাস বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে বিভক্তি কি, তাই না? বিভক্তি কোনগুলো? বিভক্তিকে আমরা কিভাবে চিনব? আমি তোমাদের বলে দিচ্ছি যে বিভক্তি হচ্ছে 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। কিন্তু তৎপুরুষ সমাসের ক্ষেত্রে প্রথমা বিভক্তি নিয়ে আলোচনা হবে না, অর্থাৎ প্রথমা বিভক্তি তৎপুরুষ সমাসের ক্ষেত্রে হয় না। তাহলে বাকি থাকে পরের 6টি: দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। শুরুতেই আমরা এই বিভক্তিগুলো সম্পর্কে জেনে নেব। দেখো বন্ধুরা, আমি লিখে রেখেছি বিভক্তি সম্পর্কে। বিভক্তির দ্বিতীয়া বিভক্তিতে থাকবে কে রে, তৃতীয়া বিভক্তিতে থাকবে দ্বারা দিয়া, চতুর্থী বিভক্তিতে থাকবে কে জন্য নিমিত্ত, পঞ্চমী বিভক্তিতে থাকবে হতে থেকে, ষষ্ঠীতে থাকবে র এর, সপ্তমীতে থাকবে এ অন্তস্থ তে। অর্থাৎ কে রে বোঝালে বুঝবো দ্বিতীয়া বিভক্তি, দ্বারা দিয়া বোঝালে বুঝবো তৃতীয়া বিভক্তি, কে জন্য নিমিত্ত থাকলে বুঝবো চতুর্থী বিভক্তি, হতে থেকে থাকলে বুঝবো পঞ্চমী বিভক্তি, র এর হলে বুঝবো ষষ্ঠী বিভক্তি এবং এ অন্তস্থ তে হলে বুঝবো সপ্তমী বিভক্তি। তো আশা করছি বিভক্তি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। এবার চলে যাব আমরা সমাস সম্পর্কে আলোচনায়। তো বন্ধুরা, তৎপুরুষ সমাসের প্রকারভেদ আমি লিখেছি। দেখো, তৎপুরুষ সমাসকে 9 প্রকারে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 9 ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো? দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস, নয়ন তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস এবং হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তো আমি প্রথমেই তোমাদের বলছি যে তৎপুরুষ সমাসে প্রথম পদে বিভক্তি লোপ পাবে এবং পরবর্তী পদটির অর্থ প্রাধান্য পাবে। তো সেটা বোঝার জন্য দেখো আমি একটা উদাহরণ লিখেছি
বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন। দেখো এখানে এই যে কে যুক্ত হয়েছে, বিপদকে আপন্ন, বিপদাপন্ন, এই যে কেটা রয়েছে, এই কেটা হচ্ছে আমাদের বিভক্তি, আর পরপদ হচ্ছে আমাদের আপন্ন, তাহলে এর অর্থ প্রাধান্য পাবে, অর্থাৎ বিপদাপন্ন। এবার আমরা তৎপুরুষ সমাসের ভাগগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসবো দ্বিতীয়া তৎপুরুষ সমাসে। তো বন্ধুরা, আমি প্রথমেই বলছি যে দ্বিতীয়া তৎপুরুষ সমাসে যে বিভক্তিটা আসবে সেটা হচ্ছে আমাদের কে রে। তাহলে যে সমাসে দ্বিতীয়া বিভক্তি অর্থাৎ কে রে লোপ পেয়ে সমাস গঠন হবে সেটাই হবে আমাদের দ্বিতীয়া তৎপুরুষ সমাস। যেমন দেখো বিপদকে আপন্ন, আমি আগে বলছি বিপদকে আপন্ন, বিপদাপন্ন, এই যে কেটা রয়েছে এখানে কে যুক্ত হয়েছে না, এই কেটাই হচ্ছে আমাদের দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তাহলে বিপদাপন্ন হচ্ছে আমাদের দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আমি আরো কিছু উদাহরণ লিখেছি, দেখো দুঃখ প্রাপ্ত, তাহলে ব্যাস বাক্য কি হবে, দুঃখ কে প্রাপ্ত, দুঃখ কে প্রাপ্ত, কে আসতেছে না, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আর একটা কথা তোমরা মনে রাখবা যে ব্যাপ্তি অর্থে কিন্তু দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। কি অর্থে? ব্যাপ্তি অর্থেও দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন দেখো চির সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, এর ব্যাস বাক্য হবে চিরকাল ব্যাপিয়া সুখী, তাহলে চিরসুখী হচ্ছে আমাদের দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এবার আমরা আলোচনা করব তৃতীয় তৎপুরুষ সমাস নিয়ে। তৃতীয়া বিভক্তি আমরা জানি, তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়া। তাহলে বন্ধুরা, যে সমাসে তৃতীয়া বিভক্তি অর্থাৎ দ্বারা দিয়া লোপ পেয়ে যে সমাসটি গঠিত হবে সেটাই হচ্ছে আমাদের তৃতীয়া তৎপুরুষ সমাস। এখন উদাহরণে দেখব আমরা মন দিয়ে গড়া, মন গড়া। দেখো এখানে যুক্ত হয়েছে ব্যাস বাক্যে এই যে দিয়ে যুক্ত হয়েছে, দিয়েটা কি আমাদের তৃতীয়া তৎপুরুষ, মন দিয়ে গড়া, মন গড়া। এবার দেখো আমি আরেকটা লিখছি শ্রম লব্ধ, শ্রম লব্ধর ব্যাস বাক্য হবে শ্রম দ্বারা লব্ধ। কি বললাম আমি? শ্রম দ্বারা লব্ধ। এখানে কিন্তু বিভক্তি যুক্ত হয়েছে দ্বারা, দেখো তৃতীয়ায় আমাদের রয়েছে দ্বারা বিভক্তি। তাহলে যদি দ্বারা দিয়া থাকে তাহলে আমরা তৃতীয়া তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করব। উদাহরণে বললাম মন দিয়ে গড়া, মন গড়া, শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ। এবার আমরা আসবো চতুর্থী তৎপুরুষ সমাসে। চতুর্থী তৎপুরুষ সমাসের বিভক্তি কি হবে? কে জন্য নিমিত্ত। তাহলে যে সমাসে চতুর্থী বিভক্তি লোপ পেয়ে সমাস গঠিত হয়, চতুর্থী বিভক্তি লোপ পেয়ে সমাস গঠিত হয় তাকেই চতুর্থী তৎপুরুষ সমাস বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখো উদাহরণে লিখেছি আরামের জন্য কে দ্বারা, আরাম কে দ্বারা। দেখো এখানে মাঝখানে কি যুক্ত হয়েছে? জন্য যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? জন্য। আর এই জন্যটা হচ্ছে আমাদের চতুর্থী বিভক্তি, জন্যটা হচ্ছে চতুর্থী বিভক্তি। দেখো আরামের জন্য কে দ্বারা, আরাম কে দ্বারা। তাহলে আমরা চতুর্থী বিভক্তি কিভাবে চিনতে পারবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আরেকটা উদাহরণ লিখেছি, দেখো গুরু ভক্তি, গুরুকে ভক্তি। গুরু ভক্তি থাকলে কি হবে? গুরুকে ভক্তি। আর যেহেতু এখানে কে যুক্ত হয়েছে আমরা জানি কে যুক্ত হলে হবে চতুর্থী বিভক্তি, এই জন্য গুরুকে ভক্তি হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। এবার আমরা পঞ্চমী তৎপুরুষ সমাসে আসব। শিক্ষার্থীরা, পঞ্চমী তৎপুরুষ সমাসের বিভক্তি কি রয়েছে? হতে থেকে। তাহলে যে সমাসে পঞ্চমী বিভক্তি লোপ পেয়ে সমাস গঠিত হবে সেই সমাসকেই বলবে পঞ্চমী তৎপুরুষ সমাস। কি বললাম আমি? পঞ্চমী তৎপুরুষ সমাসটা হচ্ছে এখানে পঞ্চমী বিভক্তি লোপ পাবে, যেটা হচ্ছে হতে থেকে। উদাহরণে আমি লিখেছি খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া। কি লিখেছি আমি? খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া। দেখো এখানে থেকে বিভক্তি যুক্ত হয়েছে, থেকে, আর এই থেকেটা হচ্ছে
পঞ্চমী বিভক্তিতে রয়েছে, হতে থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। আবার আমি আরেকটা উদাহরণ লিখেছি, দেখো, বিলাত ফেরত। এর ব্যাসবাক্য নিশ্চয়ই তোমরা জানো, বিলাত হতে ফেরত। কি বললাম আমি? বিলাত হতে ফেরত। এই যে হতে, হতে বিভক্তি যুক্ত হয়েছে, এটা হচ্ছে আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস থেকে, পঞ্চমী বিভক্তি থেকে যুক্ত হয়েছে, তাই এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে আমরা হতে থেকে থাকলে কি বুঝবো? হতে থেকে থাকলে বুঝবো যে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার আমি ষষ্ঠী তৎপুরুষ সমাসে আসব। ষষ্ঠী বিভক্তি সম্পর্কে আমি তোমাদের বলেছি যে ষষ্ঠী বিভক্তিতে থাকবে র এর। কি থাকবে? র এবং এর। শিক্ষার্থীরা, তাহলে সংজ্ঞা কি দাঁড়াচ্ছে? যে সমাসে ষষ্ঠী বিভক্তি অর্থাৎ র এর লোপ পেয়ে সমাস গঠিত হবে, সেটাই হচ্ছে আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন উদাহরণে আমরা আসবো। দেখো, আমি লিখেছি চায়ের বাগান। চায়ের বাগান কি? চা বাগান। দেখো, এখানে র যুক্ত হয়েছে, চায়ের। চায়ের, দেখো, র থাকলে হচ্ছে আমাদের ষষ্ঠী বিভক্তি। তাহলে চায়ের বাগান, চা বাগান, এটা হচ্ছে আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেখো, আমি আরেকটা লিখছি রাজপুত্র। রাজপুত্রের ব্যাসবাক্য কি হবে? রাজপুত্রের ব্যাসবাক্য হবে রাজার পুত্র। এই যে রাজার পুত্র, দেখো, রাজার র যুক্ত হয়েছে না? রাজার পুত্র, এই জন্য এটা হচ্ছে রাজপুত্র, আর এটা এজন্যই হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার আমি সপ্তমী তৎপুরুষ সমাসে আসব। শিক্ষার্থীরা, সপ্তমী বিভক্তিতে আমি তোমাদের বলেছি কি কি থাকবে? এ অন্তস্থ তে, এ অন্তস্থ আর তে থাকবে। তো যে সমাসে সপ্তমী বিভক্তি লোপ পেয়ে সমাস গঠিত হয় তাকেই সপ্তমী তৎপুরুষ সমাস বলা হয়। উদাহরণে আমি লিখেছি শিক্ষার্থীরা, গাছে পাকা, গাছ পাকা। কি বললাম আমি? গাছে পাকা, গাছ পাকা। দেখো, এখানে গাছ এ আসছে কি না? গাছে, যেহেতু এ আসছে, তাহলে এ থাকলে আমাদের কি হবে? সপ্তমী তৎপুরুষ সমাস। এজন্যই এটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ। দেখো, আমি আরেকটা লিখেছি দিবা নিদ্রা। তাহলে দিবা নিদ্রার ব্যাসবাক্য কি হবে? দিবায় নিদ্রা। দিবা নিদ্রার ব্যাসবাক্য হবে দিবায় নিদ্রা। এই যে অন্তস্থ আসছে দিবায়, এজন্য এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। শিক্ষার্থীরা, এছাড়াও আমাদের আরো তৎপুরুষ সমাসের প্রকারভেদ রয়েছে, যেমন নয়ীয় তৎপুরুষ সমাস। কি বললাম আমি? নয়ীয় তৎপুরুষ সমাস। যে সমাসে ন, না, নেই এসব অর্থাৎ নাবাচক অব্যয় যুক্ত হবে। হ্যাঁ, কি বললাম আমি? নাবাচক অব্যয় যুক্ত হবে, সেটি হচ্ছে আমাদের ন-ীয় তৎপুরুষ সমাস। দেখো, উদাহরণে লিখছি আমি নলৌকিক, অলৌকিক। দেখো, অলৌকিকের ব্যাসবাক্যের ক্ষেত্রে কি আসছে? দন্তন ন আসছে, নলৌকিক, সেটা হচ্ছে অলৌকিক, আর এই নটা হচ্ছে আমাদের নাবাচক, এজন্যই এটা ন-ীয় তৎপুরুষ সমাস। আমি আরেকটা উদাহরণ লিখেছি, দেখো, অসুর। অসুরের ব্যাসবাক্য হবে ন-সুর। অসুর কি হবে? ন-সুর। এই যে ন আসছে, এই নটাও হচ্ছে আমাদের ন-ীয় তৎপুরুষ সমাস। বুঝতে পারছো তোমরা শিক্ষার্থীরা? এবার আসবো আমরা উপপদ তৎপুরুষ সমাসে। কি বললাম আমি? উপপদ তৎপুরুষ সমাস। তোমরা একটু মনোযোগ সহকারে বুঝতে, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়। কি বললাম আমি? যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় উপপদ। কি বলা হয়? উপপদ। আর উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয়, কি বললাম আমি? উপপদের সঙ্গে
কৃদন্ত পদের যে সমাস হয় তাকেই বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। কি বললাম আমি? কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় সেটাই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এখন দেখো উদাহরণে আমরা আসবো। জলদ, জল দেয় যে, জল দেয় যে, জলদ, এটা হচ্ছে আমাদের কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। আমি আরো একটা উদাহরণ লিখেছি, দেখো। পঙ্কজ, এর ব্যাসবাক্য হবে পঙ্কে জন্মে যা। কি হবে? পঙ্কে জন্মে যা, পঙ্কজ। এটা হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। এবার আমি আসবো অলুক তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের শেষ প্রকারভেদ, এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অলুক সম্পর্কে আমি তোমাদের এর আগেই বলেছি যে কি হবে, সমসমান পদে কোনো বিভক্তির লোপ পাবে না, সেটাই হচ্ছে অলুক সমাস। হ্যাঁ, অর্থাৎ যে তৎপুরুষ সমাসে কোনো বিভক্তি লোপ পাবে না এবং বিভক্তি লোপ না পেয়ে সমাস গঠিত হবে, সেটাই হচ্ছে আমাদের অলুক তৎপুরুষ সমাস। উদাহরণে দেখো, গায়ে পড়া, গায়ে পড়া। দেখো এখানে কি আমাদের কোনো বিভক্তি যুক্ত হয়েছে? দেখো তোমরা লক্ষ্য করো, গায়ে পড়া, গায়ে পড়া যেমন আছে ঠিক তেমনি থাকলো, অর্থাৎ এখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি, এজন্য এটা হচ্ছে আমাদের অলুক তৎপুরুষ সমাস। দেখো আবার ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, অর্থাৎ এখানেও আমাদের কোনো বিভক্তি যুক্ত হয়নি। যেহেতু এখানেও আমাদের কোনো বিভক্তি যুক্ত হয়নি, তাই এটা আমাদের অলুক তৎপুরুষ সমাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আলোচনা করলাম তৎপুরুষ সমাসের প্রকারভেদ। দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, নয়ী তৎপুরুষ, উপপদ তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ সমাস নিয়ে। তো আমার মনে হয় যে তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি পরবর্তী ক্লাসে সমাসের বাকি প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমি তোমাদের করোনার আরও কিছু দিক নির্দেশনা প্রদান করতে চাই। সেটি আমি আগেও বলেছি যে তোমরা প্রয়োজন ছাড়া কখনো ঘর থেকে বের হবে না। যদি ঘর থেকে বের হও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আর সময় সময় সাবান পানি দিয়ে হাত ধুবে অথবা স্যানিটাইজার ব্যবহার করবে, কারণ তোমাকে সুস্থ থাকতে হবে। আর তুমি সুস্থ থাকলেই দেশ ভালো থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।